নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি, ভৌত বিজ্ঞান মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত নমুনা প্রশ্নপত্র নবম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সেট নম্বর 2 40 মার্কের পূর্ণাঙ্গ মডেল প্রশ্ন এবং তার বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো আমি এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এরকম আরও অনেক ভিডিও তোমরা পেতে পারো। নবম শ্রেণী দেখতে পাচ্ছ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভৌত বিজ্ঞান যে প্রশ্নটি সেটা হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত নমুনা প্রশ্নপত্র, পূর্ণাঙ্গ মার্ক 40, সময় 90 মিনিট, সিলেবাস নম্বর বিভাজন সহ যে নমুনা প্রশ্নপত্র সেট নম্বর আমাদের 2। 1 নম্বর সেট আমি ইতিমধ্যে দিয়ে দিয়েছি, তোমরা আমার এই ইউটিউব চ্যানেলে গিয়ে 1 নম্বর সেটটি দেখে আসতে পারো এবং সমগ্র প্রশ্নপত্রটির সমাধান আমি দেখাবো এই ভিডিওতে। যাই হোক, সরাসরি চলে যাচ্ছি আমরা সিলেবাসে। মোলের ধারণা, তারপরে পদার্থের হচ্ছে গঠন ও ধর্ম, দ্রবণ, অ্যাসিড, ক্ষার ও লবণ, কার্যক্ষমতা, শক্তি, এই হচ্ছে তোমাদের সিলেবাস, যেটা আমি এখানে আলাদাভাবেও দেখিয়ে দিছি 1 2 3 করে। এখানে তোমার টোটাল যে প্রশ্ন, কোনভাবে প্রশ্ন আসবে এবং কোন চ্যাপ্টার থেকে কত মার্ক, সেই সমস্ত নিয়ম ভিত্তিক করে মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত যে প্রশ্নটি, সেই প্রশ্নটিই এখানে দেখানো হবে। আমরা চলে যাচ্ছি সরাসরি প্রশ্নেতে। হ্যাঁ, তো এই হচ্ছে প্রশ্ন, তোমরা দেখতে পাচ্ছ গ্রুপ এতে দেখা যাচ্ছে 8টি এমসিকিউ প্রশ্ন আছে, এটা 1 নম্বরের প্রশ্ন। এরপরে যদি আমরা 2 নম্বরের প্রশ্ন দেখি, এটা হচ্ছে 2 নম্বরের প্রশ্ন, এখানে 7টি 1 মার্কের প্রশ্ন আছে এবং 3 নম্বরের প্রশ্ন হচ্ছে 5টি 2 মার্কের প্রশ্ন অ্যান্সার করতে হবে এবং সর্বশেষ 4টি 3 মার্কের প্রশ্ন 5টি অ্যান্সার করতে হবে, অথবা লক্ষণীয়, অথবা লক্ষ্য করে করে তোমরা প্রশ্ন অ্যান্সার করবে। যাই হোক, সরাসরি 1 নম্বরের প্রশ্নে আমরা যদি চলে যাই তাহলে দেখব যে একটি কার্বন 12 পরমাণুর তুলনায় একটি সালফার পরমাণু মোটামুটি কত গুণ ভারী। তো একটি কার্বনের ভর হচ্ছে 12 আর সালফারের হচ্ছে 32। আমরা যদি উপরে 32 লিখি আর নিচে 12 লিখি, তারপরে কাটাকাটি করি, 3 4 12, তারপরে 4 8 32, 8, অর্থাৎ উপরে 8 নিচে 3, বি নম্বর হবে উত্তর। আমরা উত্তরটা যদি একটু দেখে আসি, এই যে বি, অর্থাৎ এখানে 8/3। এরপরে আমরা চলে যাব হাইড্রোজেনের 1, অক্সিজেনের 16 হলে 9 গ্রাম জলে কত জল মোল জল উপস্থিত আছে। তাহলে আমরা জানি জল হচ্ছে H2O। H2O যদি আমরা দেখি H2O, তাহলে হাইড্রোজেনের 1 গুণ 2, অর্থাৎ এখানে 18 হবে, তাই না? 18 হবে। এখন 18 গ্রাম হচ্ছে 1 মোল, তাহলে 9 গ্রাম হবে হাফ মোল, অর্থাৎ এ নম্বর হবে উত্তর। আমরা উত্তরটা দেখে সেই দেখো এ নম্বর উত্তর। এরপরে 3 নম্বরের প্রশ্ন, একটি মাকড়সা জলের উপর দিয়ে হেঁটে চলে বেড়াতে পারে, তার কারণ হলো পৃষ্ঠটান, অর্থাৎ এই জলের পৃষ্ঠটান হচ্ছে ডি নম্বর। ব্যারোমিটার পারদস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে কমতে থাকলে বুঝতে হবে কি, বুঝতে হবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা, তাহলে বুঝতে হবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা, এটাও এই উত্তর। এরপর পদার্থ কোনটি অবদ্রব বা ইমালশনের উদাহরণ? তাহলে আমরা যদি দেখি 5 নম্বরের প্রশ্নটি, দুধ হচ্ছে ইমালশনের উদাহরণ। আমরা দুধটা দেখি, এই যে দুধ হচ্ছে ইমালশনের উদাহরণ। নিচের কোন ধাতুটি লঘু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে? কোন ধাতুটি? আমরা যদি দেখি ক্যালসিয়াম ধাতু, এখানে ক্যালসিয়াম। এরপরে পরের প্রশ্ন হচ্ছে পদার্থ কোনটি সমিত লবণের উদাহরণ? খাবার সোডা, কাপড় কাচা সোডা, তুতে না গ্লুবাল লবণ? উত্তর হচ্ছে খাবার সোডা, তাহলে আমরা খাবার সোডার উপরে টিক মারব। এরপরে একটি পাথরের টুকরাকে খাড়া উপরের দিকে ছড়ালো, পাথরটি ঊর্ধ্বমুখী যাত্রাপথের মধ্যবিন্দুতে পাথরটির কি হবে? গতিশক্তি, স্থিতিশক্তি উভয়ই সমান হবে, গতিশক্তি এবং স্থিতিশক্তি উভয় সমান হবে, অর্থাৎ আমরা সি নম্বরের উত্তর, এখানে সি নম্বর। আশা করি বুঝতে পেরেছ। এখানে 8টি প্রশ্নের উত্তরই দেওয়া হয়ে গেছে। আমরা চলে যাব 2 নম্বরে। চন্দ্রপৃষ্ঠে সাইফনের নীতি প্রযোজ্য হবে না কেন? ব্যাখ্যা করো। চন্দ্রপৃষ্ঠে সাইফনের নীতি প্রযোজ্য হবে না। বায়ুমণ্ডলে চাপের ক্রিয়ায় সাইফনের ছোট বায়ুতে তরল ওঠে এবং 2 বাহুর মধ্যে সৃষ্ট চাপের পার্থক্যের কারণে ছোট বাহু থেকে বড় বাহু অভিমুখ তরল অবিরাম প্রবাহিত হয়।
চন্দ্রপৃষ্ঠে বায়ু না থাকায় ছোট বাহুতে তরল আদৌ উঠবে না, অর্থাৎ নল দুটিকে তরল দ্বারা পূর্ণ করা আদৌ সম্ভব হবে না, তাই চন্দ্রপৃষ্ঠে সাইফন কাজ করবে না। এরপরে আমরা যাব 2 নম্বর, অথবা এক টুকরো লোহা পারদে ভাসে কেন? এটা যদি আমি একটু বিকল্পভাবে, এক টুকরো লোহা পারদে ভাসে কারণ লোহার ঘনত্ব পারদের ঘনত্ব অপেক্ষা কম, লোহার ঘনত্ব পারদের ঘনত্ব অপেক্ষা কম, ঘনত্বর যে ব্যাপারটা, এটা 2 নম্বরের অথবা হয়ে গেল। একটি রবার প্যাড এবং একটি ইস্পাতে তার মধ্যে কোনটি বেশি ইলাস্টিক বা স্থিতিস্থাপক? আমরা যদি উত্তরটা দেখি, হ্যাঁ, সাধারণ ধারণায় যে বস্তুকে যত সহজে বিকৃত করা যায় তার স্থিতিস্থাপকতা বেশি বলে মনে করা হলে বৈজ্ঞানিক ধারণার বিপরীত। পদার্থবিদ্যার মতে যে পদার্থের স্থিতিস্থাপক সীমা যত বেশি সেটা তত বেশি, ইস্পাতের স্থিতিস্থাপক সীমা রবার অপেক্ষা বেশি, তাই যে বলের ক্রিয়ায় রবারের মধ্যে স্থায়ী বিকৃতি সৃষ্টি হয় সেই একই বল প্রযুক্ত হলেও ইস্পাত সম্পূর্ণ অবিকৃত থাকে, এ কারণে রবার অপেক্ষা ইস্পাত অধিক স্থিতিস্থাপক। হ্যাঁ, এরপরে আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে কি, ঘাত ও চাপের সম্পর্কটি, হ্যাঁ, ঘাত এবং অথবা যে ঘাত আর চাপের যে সম্পর্ক সেটা দেখাতে বলছে। তাহলে সংজ্ঞানুসারে চাপ সমান কি? প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল, অর্থাৎ F/A, অথবা ঘাত বাই ক্ষেত্রফল, ঘাতকেও আমরা প্রযুক্ত বল বলি, F/A। তাহলে ঘাত সমান হবে কি? চাপ মানে আর গুণন করলে এটার সাথে যেটা চাপ গুণন ক্ষেত্রফল সমান, হ্যাঁ, ঘাত, অর্থাৎ ক্ষেত্রফলের মান ধ্রুবক হলে ঘাতের চাপের সমানুপাতিক, অর্থাৎ F সমানুপাতিক P যখন A ধ্রুব। তাহলে সম্পর্কটা আমরা অনায়াসে দেখতে পাচ্ছি, অর্থাৎ যখন ক্ষেত্রফলের মান ধ্রুব হবে তখন চাপ বাড়লে ঘাতও বাড়বে। এরপরে পরের প্রশ্নে আমরা দেখি, পরের যে প্রশ্ন, তরলের, হ্যাঁ, 1 গ্লাস জল চাঁদের পৃষ্ঠে খোলা অবস্থায় রেখে দেওয়া হলো, কি ঘটবে? 1 গ্লাস জল যদি চাঁদের পৃষ্ঠে আমরা রেখে দিই তাহলে কি ঘটবে? দেখি, চাঁদে, হ্যাঁ, বায়ুমণ্ডল না থাকায় সেখানে বায়ুচাপ শূন্য, বায়ুশূন্য স্থানে জলের স্ফুটনাঙ্কতা স্বাভাবিক স্ফুটনাঙ্ক অপেক্ষা অনেক কম, তাই মহাকাশচারী গ্লাসে জল ঢালার সময় জলের উপর চাপ শুধুমাত্র 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের বাষ্প চাপের সমান হয়, যা অতি নগণ্য। এই উপেক্ষণীয় চাপে জল দ্রুত ফুটে বাষ্পে পরিণত হতে শুরু করে এবং বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লীন তাপ গ্লাস থেকেই সংগ্রহ করে, ফলে গ্লাসের অবশিষ্ট জলের উষ্ণতা দ্রুত কমবে এবং একসময় তা বরফে পরিণত হবে। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলেছে দেখি, হ্যাঁ, তরলের কোন ধর্মের জন্য বৃষ্টির ফোঁটা গোলাকার? হ্যাঁ, এটা আমরা যদি দেখি তরলের কোন ধর্মের জন্য বৃষ্টির ফোঁটা গোলাকার হয়, আসলে এটা পৃষ্ঠটান, তাই না? তারপরে আমি যদি দেখি তরলের যে ধর্মের জন্য বৃষ্টির ফোঁটা গোলাকার হয় সেটি হলো তরলের পৃষ্ঠটান। তারপরে আমরা 4 নম্বরের প্রশ্নটা দেখি। 4 নম্বরের প্রশ্ন কি, ঘড়িতে দম দেওয়ার সময় স্প্রিংয়ের মধ্যে ড্যাশ শক্তি জমা হয়? এরপরে স্তম্ভ মিলানো, দুটোই আমরা একসাথে দেখব। ঘড়িতে দম দেওয়ার সময় স্প্রিংয়ের মধ্যে স্থিতিস্থাপক স্থিতি শক্তি জমা হয়। এরপরে মিলানো, দেখো 0.5 মোল গ্যাস হবে এসটিপিতে, আয়তন 11.2 লিটার, 1000 মিলিটার দ্রবণে 0.5 মোল দ্রাব হচ্ছে, গাঢ়ত্ব 0.5 মোল পার লিটার। একাধিক আম্লিক হাইড্রোজেন পরমাণু সমন্বিত অ্যাসিডের অণুর কিছু আম্লিক হাইড্রোজেন পরমাণু ধাতুর পরমাণু দ্বারা প্রতিস্থাপিত করে প্রাপ্ত লবণ হচ্ছে আম্লিক লবণ। যাই হোক, আমরা 2 নম্বরের প্রশ্নের উত্তর দেখলাম। এবারে 3 নম্বরের প্রশ্ন আসি। 3 নম্বরের প্রশ্নের উত্তরগুলি দেখব। প্রথম প্রশ্ন, 9 গ্রাম জলে অণুর সংখ্যা এবং সেই অণুতে উপস্থিত হাইড্রোজেন পরমাণুর সংখ্যা নির্ণয় করো। তাহলে আমরা যদি দেখি, হ্যাঁ, জলে যদি আণবিক ওজন, আমরা আণবিক ভরটা বের করে এই অর্থাৎ 1 গুণ 2 যোগ 16 অর্থাৎ 18 গ্রাম জলে অণুর সংখ্যা, যে অ্যাভোগাড্রোর যে সংখ্যাটা এটা মুখস্থ রাখবে, 6.022 × 10⁻23, সুতরাং 1 গ্রাম, সুতরাং 9 গ্রাম, তো 3.011 × 10⁻23। আবার 18 গ্রাম জলে উপস্থিত হাইড্রোজেন পরমাণুর সংখ্যা, যেহেতু এই দুইটা আছে তাহলে এটার সাথে 2 গুণ করবো, 1 গ্রাম আর 9 গ্রামে দেখা যাচ্ছে 6.02 × 10, অর্থাৎ 9 গ্রাম জলে অণুর সংখ্যা 3.011 × 10⁻23 এবং সেই অণুতে উপস্থিত হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হবে 6.022 × 10⁻23। এরপর আমরা 2 নম্বরের প্রশ্নে চলে যাব। 2 নম্বরের প্রশ্ন কি বলছে, এসটিপিতে বা 2.24 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে উপস্থিত অণুর সংখ্যা নির্ণয় করে, এটা অথবার প্রশ্ন। তা আমরা যদি একটু দেখি, এসটিপিতে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে অণুর সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রোর যে সংখ্যাটা সেটা, অর্থাৎ 6.022 × 10⁻23, সুতরাং 1 লিটারে কার্বন ডাইঅক্সাইডের অণুর সংখ্যা হবে 6.022
6.022 10⁻23 ডিভাইডেড 22.4। তো এখানে ক্যালকুলেট, সুতরাং 2.24 যেটা হবে সেটা হবে 6.022 10⁻22, অর্থাৎ পাওয়ার একটা কমে যাবে। তো এসটিপিতে 2.24 লিটারে কার্বন ডাইঅক্সাইড অণুর সংখ্যা হচ্ছে 6.022 10⁻22। হ্যাঁ, তোমরা এটা মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক কিন্তু এই প্রশ্নটা, কাজে তোমরা নিজেরাও কিন্তু এই প্রশ্নটা খাতায় সমাধানটা সুন্দর করে লিখতে পারো ভিডিওর সাথে সাথে। যাই হোক, লোহার তৈরি জাহাজের আমরা প্রশ্নটা একটু দেখে আসি। 1 কেজি ভরের কোনো একটি নিরেট লোহার বলকে জলে ফেলে দিলে তা ডুবে যায়, কিন্তু ওই বলটিকে গলিয়ে তা দিয়ে তৈরি একটি কড়াই জলে ভাসে কেন? আমার এই থিমটা আমি বিভিন্নভাবে উত্তর দিতে পারবো। যেমন লোহার তৈরি জাহাজের আয়তন, এই যেমন এখানে কিন্তু প্রশ্নটা লোহার তৈরি জাহাজ ও লোহার কড়াই জলে ভাসে, কিন্তু একটা লোহা জলে ডুবে যায় কেন? মানে এক গোল লোহার তৈরি জাহাজের আয়তন একই ওজনে একতাল লোহার আয়তনের সে, মানে এই যে এটা হচ্ছে লোহার, যেটা লোহা ডুবে যায় সে অনেক বেশি, এবং জাহাজের তলদেশ খুব, জাহাজ বা কড়াই যেটাই বলে খুব চওড়া এবং ফাঁপা, তাই জাহাজ তার ওজনের চেয়ে অনেক বেশি পরিমাণ জল অপসারণ করতে পারে। তোমরা বলবো কড়াই, যেভাবে প্রশ্ন আসবে সেভাবে উত্তর দেবে। বলে প্লবতা বেশি হয়, ভাষণের শর্ত অনুযায়ী প্লবতার মান বস্তুর ওজন অপেক্ষা বেশি হলে সেটি তরলে ভেসে থাকতে পারে, তাই লোহার তৈরি জাহাজ বা কড়াই জলে ভাসে। একতাল বা লোহার যে বল আয়তন অনেক কম হওয়ায় লোহার যে বল কর্তৃক অপসারিত জলের ওজন ও প্লবতার মান লোহার ওজন অপেক্ষা কম হয়, তাই সেটি জলে ডুবে যায়। আশা করি প্রশ্নটা, ইনফরমেশনটা বুঝতে পেরেছো। এরপরে আমরা চলে যাব 3 নম্বর। 25 ডিগ্রি উষ্ণতায় জলে কোনো পদার্থের দ্রাব্যতা 30, বক্তব্যটি ব্যাখ্যা করো, অথবা কুলার দ্রবণের দুটি বৈশিষ্ট্য লেখো। আমরা দেখি কোনটা দেব। হ্যাঁ, হলো এই দেখো 25 ডিগ্রি উষ্ণতা, এটা দেবো আমরা। 25 ডিগ্রি উষ্ণতায় জলে কোনো পদার্থের দ্রাব্যতা 30 ডিগ্রি বলতে বোঝায় 25 ডিগ্রি উষ্ণতায় 100 গ্রাম জলে সর্বাধিক 30 গ্রাম কোনো পদার্থ দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে। এটা কিন্তু একটা সুন্দর প্রশ্ন। এরপরের প্রশ্ন যদি আমরা দেখি, পরের প্রশ্ন বলছে অ্যাসিড ও ক্ষারের দ্রবণের প্রশমন নির্দেশক ব্যাখ্যা করা হয় কেন? আমরা যদি দেখি অ্যাসিড ও ক্ষারের প্রশমন নির্দেশক ব্যাখ্যা, প্রশমন বিক্রিয়ায় নির্দেশকের প্রয়োজনীয়তা। অ্যাসিড ও ক্ষার উভয় বর্ণহীন দ্রবণ হয়, তাদের প্রশমন বিক্রিয়ায় সমাপ্তি ক্ষণ বা প্রশমন ক্ষণ নির্ণয় করার জন্য কোনো নির্দেশক ব্যবহার করা হয়, কারণ নির্দেশকগুলি অ্যাসিড ও ক্ষার দ্রবণে ভিন্ন ভিন্ন বর্ণ ধারণ করে এবং নিজেও বর্ণ পরিবর্তনের মাধ্যমে অ্যাসিড ও ক্ষারের প্রশমন বিক্রিয়া সম্পূর্ণ হওয়ার সঠিক মুহূর্ত বা প্রশমন ক্ষম সঠিকভাবে নির্দেশ করে। এরপরের প্রশ্ন যেটা হচ্ছে আমাদের একটি বস্তুকে 20 সেন্টিমিটার, 5 নম্বরের প্রশ্ন, সরাতে 26.2 জুল কাজ করতে হলে বস্তুর উপর কত বল প্রয়োগ করতে হবে? এই যে আমার এইটা, একটি বস্তুকে 20 সেন্টিমিটার সরাতে কত বল? আমরা যদি দেখি এখানে বস্তুটি সরণ এর সমান হচ্ছে 20 সেন্টিমিটার, এটাকে যদি মিটারে নেই 100 দিয়ে ভাগ করলে 0.2 মিটার হবে, এবং কাজ দেওয়া আছে কত? 26.2 জুল। তারপরে বল বের করতে হবে, বল সমান হোয়াট, তাহলে আমরা জানি কি W সমান F/s বা F সমান W/s, তাহলে 26.2 ডিভাইডেড 2 অর্থাৎ 131 নিউটন। আশা করি বুঝতে পেরেছো। এবার অথবা একটি যন্ত্র 1 মিনিট 1200 জুল কাজ সম্পাদন করো, ওই যন্ত্রের ক্ষমতা নির্ণয় করো। তো সময় এখানে 1 মিনিট অর্থাৎ 60 সেকেন্ড 1 মিনিটে, আর কাজ 1200 জুল, তাহলে ক্ষমতা P সমান W/T আমরা জানি, তাই W-র মান হচ্ছে 1200 আর T এর মান এখানে 60। T এর মান এখানে 60, একটু ভুল হয়েছে, তাহলে এই 0 একটা চলে যাবে, তারপরে কি হবে? 6 × 12 20 হবে, একটা শূন্য কমে যাবে অর্থাৎ 20, তাহলে 20 ওয়াট, উত্তর হবে 20 ওয়াট। তোমরা ভালো করে বুঝে নেবে। যাই হোক, আমরা এরপরে চলে যাব সরাসরি 4 নম্বরের প্রশ্ন। 4 নম্বরে এখানে 15 নম্বরের প্রশ্নর উত্তর আছে, আমি সরাসরি 4-এর 1 নম্বরের প্রশ্নটা দেখব। তার আগে 150 গ্রাম চুনাপাথরকে দ্যাট মিনস ক্যালসিয়াম কার্বনেট উত্তপ্ত করলে এসটিপিতে কত আয়তন কার্বন ডাই অক্সাইড পাওয়া যায় তাই নির্ণয় করো, বিক্রিয়ার সমীকরণ লেখো। তাহলে আমরা দেখো যে ক্যালসিয়াম কার্বনেট যদি তাপ দেই তাহলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তো ক্যালসিয়ামের যে আণবিক ভর 40, আর কার্বনের 12, আর অক্সিজেনের 16 × 3 অর্থাৎ 100 হবে, আর এখানে 22.4 লিটার। তাহলে আমি কি লিখতে পারি? 100 গ্রাম চুনাপাথরকে উত্তপ্ত করলে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় 22.4 লিটার, সুতরাং 1 গ্রাম, সুতরাং 150 গ্রাম। তাহলে এটা ঐকিক নিয়মে করলে, কাটাকাটি করলে 33.6 লিটার। তাহলে 150 গ্রাম চুনাপাথরকে উত্তপ্ত করলে এসটিপিতে 33.6 লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে। এরপরের প্রশ্ন, ইস্পাতের ইয়ং
2 × 10⁻11 ডাইন পার সেন্টিমিটার স্কয়ার 1 মিটার লম্বা এবং 0.1 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটি ইস্পাত তারে 2 কেজি ভার ঝোলালে দৈর্ঘ্য বৃদ্ধি। ইস্পাতের ইয়ংয়ের গুণাঙ্ক এটা y সমান 2 × 10⁻11 ডাইন পার সেন্টিমিটার। ইস্পাতের তারের প্রাথমিক দৈর্ঘ্য L সমান 1 মিটার, এটাকে সেন্টিমিটারে নিয়ে নিলাম। ইস্পাতের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 0.1 সেন্টিমিটার স্কোয়ার, দৈর্ঘ্য বৃদ্ধি L। তাহলে আমরা জানি কি F সমান mg, তাই m হচ্ছে এখানে 2 × 1000 গুণ 9 জি হচ্ছে 9.8। আমরা জানি y সমান এফ এ বাই স্মল এল বাই ক্যাপিটাল, অর্থাৎ এফ ক্যাপিটাল এল ডিভাইডেড এ স্মল এল, ঠিক আছে। তাহলে এল সমান হবে সাইড চেঞ্জ করলে, তাহলে মানগুলি সব বসিয়ে দেবো, এফ এল ডিভাইডেড এ ওয়াই, তাহলে সব মান বসিয়ে দেওয়ার পরে তারপরে যদি ক্যালকুলেশন করি 0.098 সেন্টিমিটার থেকে মিলিমিটার নিলে, সেন্টিমিটার থেকে মিলিমিটার নিলে কী করতে হবে, দেখা গেছে 10 দিয়ে গুণ করতে হবে, 0.098 মিলিমিটার। আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্ন হচ্ছে তোমার একটি আয়তন মাপক অথবা চোখ, 500 সিসি জল আছে, 100 গ্রাম ভরে একটি নীরের ধাতব বলকে ওই জলে সম্পূর্ণ ডুবিয়ে দিলে জলতল আয়তন মাপক চোঙটির ক্ষেত্রফল 530 সিসি। দাগটি স্পর্শ করে ধাতব বলটির আয়তন ও ঘনত্ব কত সেটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা প্রশ্ন অনুযায়ী নীরের ধাতব বলের ভর হচ্ছে 100 গ্রাম, প্রাথমিক আয়তন মাপক চোঙে থাকা জলের আয়তন 500 সিসি এবং বলটির ওই জলে সম্পূর্ণ ডোবানোর পরে চোঙে থাকা জলের আয়তন বেড়ে হবে 530। তাহলে বলটির আয়তন দুটো বিয়োগ করলে 530 বিয়োগ 500 অর্থাৎ 30 সিসি। তো ধাতব বলটির ঘনত্ব হবে আমরা জানি ডি সমান m/v, তাহলে 100 ডিভাইডেড 30 কাটাকাটি করলে 3.33 গ্রাম পার সিসি। এরপর গ্লু বা লবণ সম্পৃক্ত দ্রবণকে উত্তপ্ত করে অসম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করা যায় না কেন? প্রশ্নটা আবার আমরা তারপর একটু দেখে আসি। এখানে কি আছে দেখো, গ্লুবার লবণের দ্রাব্যতার লেখটি অঙ্কন করো বা ব্যাখ্যা করো। তো গ্লুবার লবণের দ্রাব্যতার লেখ, গ্লুবার লবণ মানে সোডিয়াম সালফেটের 10 অণু জল দ্রাব্যতা উষ্ণতা বৃদ্ধিতে প্রথমে দ্রুত হারে বৃদ্ধি পায় এবং পরে হ্রাস পায় 32.38 ডিগ্রি সেলসিয়াসের পর। লবণের এইরূপ ধর্মকে ব্যতিক্রমী দ্রাব্যতা বলে, যে 32.38 ডিগ্রি, তারপরে বা অ্যানোমালাস সলিউবিলিটি বলে। প্রকৃতপক্ষে 32.38 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার উপরে গ্লুবার লবণ রাসায়নিক পরিবর্তন ঘটে, অর্থাৎ শোধক সোডিয়াম থায়োসালফেটের ক্লাস গঠন ভেঙে যায় এবং অনার্দ্র সোডিয়াম সালফেটে পরিণত হয়। গ্লুবার লবণের ব্যতিক্রমী ধর্মের জন্য সম্পৃক্ত দ্রবণকে উত্তপ্ত করা হলেও 32.38 ডিগ্রি সেলসিয়াস এর ঊর্ধ্বের দ্রাব্যতা হ্রাস পায়, ফলে উচ্চ উষ্ণতায় দ্রবণটিকে অসম্পৃক্ত করা যায় না। তোমাকে 3টি বোতলে, আমি প্রশ্নটাই দেখে আসি তারপর উত্তরটা সাজাই। তোমাকে 3টি গ্লুবার লবণের দ্রাব্যতা, এটা হচ্ছে 2টি পাত্রে হাইড্রোক্লোরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণ আছে, রাসায়নিক পরীক্ষা সাহায্যে এদের কিভাবে শনাক্ত করবে, পর্যবেক্ষণ ও বিক্রিয়ার সমীকরণ লেখো। তাহলে আমাদের 4 নম্বরের যে প্রশ্নটা সেটা হচ্ছে, আমরা দেখি 3টি বোতলে সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড দেওয়া হলো। রাসায়নিক পরীক্ষার সাহায্যে তুমি প্রত্যেকটি কীভাবে শনাক্ত করবে? একটি বোতলে তরল থেকে কিছু অংশ টেস্ট টিউব নিয়ে এতে সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করা হলো। যদি সাদা দইয়ের মতো অদক্ষেপ উৎপন্ন হয় যা নাইট্রিক অ্যাসিডে অদ্রাব্য কিন্তু অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে দ্রাব্য, তবে বুঝতে হবে তরলটি হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড সোডিয়াম সিলভার নাইট্রেট, সিলভার ক্লোরাইড দইয়ের ন্যায় সাদা অদক্ষেপ এবং নাইট্রিক অ্যাসিড সিলভার ক্লোরাইড প্লাস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ দ্রাব্য জটিল যৌগ উৎপন্ন করে এখানে। অপর একটি বোতলে কিছুটা তরল একটি টেস্ট টিউব নিয়ে তাতে বেরিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করো। যদি সাদা অদক্ষেপ উৎপন্ন হয় তবে নাইট্রিক অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড অদ্রব্য হয়, তবে বোঝা যাবে তরলটি সালফিউরিক অ্যাসিড। অপর একটি বোতলে কিছুটা তরল একটি টেস্ট টিউবে নিয়ে তাতে সদ্য প্রস্তুত ফেরাস সালফেট দ্রবণ যোগ করা হলো। টেস্ট টিউব গাবে ধীরে ধীরে গাঢ় সালফিউরিক অ্যাসিড ঢালা হলো। যদি এক্ষেত্রে 2 তরলের সংযোগস্থলে বাদামি বলয় গঠিত হয় তবে বুঝতে হবে তরলটি নাইট্রিক অ্যাসিড। তাহলে ফেরাস সালফেট, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে দেখা যাচ্ছে ফেরাস সালফেট ফেরিক সালফেট হবে এবং নাইট্রিক অক্সাইড এবং কি হবে, জল হবে। ফেরাস সালফেট থেকে জলের সাথে বিক্রিয়া করে জটিল যৌগ উৎপন্ন করে, জটিল যৌগ আবার নাইট্রিক অ্যাসিডের সাথে
বিক্রিয়া করে আরও একটি তীব্রতর জটিল যৌগ বিক্রিয়া উৎপন্ন করবে। অর্থাৎ তোমার এখানে বলেছে, প্রশ্নটা আমি আবার দেখাই, প্রশ্নটি বলছে হাইড্রোক্লোরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড জলীয় দ্রবণ আছে, কীভাবে শনাক্ত করবে। আমি তোমাকে নাইট্রিক অ্যাসিড শনাক্তটাও এখানে দেখিয়ে দিয়েছি। যাই হোক, আসতে পারে কাজে তোমরা ভালো করে পড়বে। এরপরে চলছে জিঙ্ক অক্সাইড, এটি উভধর্মী অক্সাইড বলা হয় কারণ ব্যাখ্যা করো। জিঙ্ক অক্সাইড উভধর্মী অক্সাইড বলা হয় কারণ জিঙ্ক অক্সাইড অ্যাসিড ও ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে। যেমন জিঙ্ক অক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে জিঙ্ক ক্লোরাইড উৎপন্ন করে লবণ ও জল উৎপন্ন করে, এখানে জিঙ্ক ক্লোরাইড এবং জল। আবার জিঙ্ক অক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে, সোডিয়াম জিঙ্কেট লবণ উৎপন্ন করে। কাজেই এক্ষেত্রে জিঙ্ক অক্সাইডকে উভধর্মী অক্সাইডেই বলা যেতে পারে। এর পরের প্রশ্ন যদি আমরা একটু দেখি, প্রশ্নটা আগে দেখে আসি। প্রশ্নটা হচ্ছে এই যে সমান ভরবিশিষ্ট দুটি বস্তুর গতিশক্তি অনুপাত 1:4, তাদের বেগ যথাক্রমে v1 ও v2 হলে v1 ও v2-র মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তাহলে v1 এবং v2-র মধ্যে যদি সম্পর্ক নির্ণয় করি তাহলে দেখা যাচ্ছে কী পাবো আমরা। এই যে প্রশ্ন যে বস্তুর বেগ v1 ভর m ধরি হলে প্রথম বস্তুটির গতিশক্তি হাফ অফ m v1 স্কোয়ার এবং দ্বিতীয় বস্তুর গতিবেগ v2 হলে এর ভর m উভয় সমান ভর বিশিষ্ট হলে দ্বিতীয় বস্তুর গতিশক্তি হাফ অফ m v2 স্কোয়ার। তাহলে u1/e2 সমান হাফ অফ m v1 স্কোয়ার বা v2 স্কোয়ার। তাহলে দেখা যাচ্ছে u1 প্রদত্ত প্রশ্নে যেহেতু u1:a2 1:4, সেহেতু v1 স্কোয়ার বাই v2 স্কোয়ার সমান 1/4 বা v1/v2 1/2, তাহলে v2 ইকুয়াল 2v1। তাহলে দ্বিতীয় বস্তুর বেগ প্রথম বস্তুর বেগের দ্বিগুণ। এর পরের প্রশ্নটা পি অবস্থানে বস্তুটির গতিশক্তি। আমি তারপরে প্রশ্নটা একটু দেখে আসি। প্রশ্নটা হচ্ছে এই যে এটা, এখানে একটি বস্তু 10 গ্রাম ভরের বস্তুকে পি অবস্থান থেকে ছেড়ে দেওয়া বস্তুটি অবাধে পড়তে থাকে, জি সমান 9.8। পি অবস্থানে বস্তুটির গতিশক্তি, কিউ অবস্থানে এবং আর অবস্থানে বস্তুর গতিশক্তি নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা সরাসরি উত্তরটা দেখে আসি। তাহলে ধরি পি অবস্থানে বস্তুর গতিশক্তি সর্বনিম্ন 0। ধরি মাটি থেকে পি বিন্দুটি এই উচ্চতায়, কিউ বিন্দুতে পি বিন্দুতে এই উচ্চতায় অবস্থিত। মাটি থেকে কিউ বিন্দুটি h-1 উচ্চতায় অবস্থিত। মাটি থেকে কিউ বিন্দুটি বস্তুর স্থির শক্তি mgh, এখানে উচ্চতা যেহেতু h-1 কাজে ইকুয়াল 294, h-1 হবে তাহলে 3। আবার কিউ অবস্থানে বস্তুটি মাটি থেকে 3 সেন্টিমিটার উচ্চতায় আছে। আমরা জানি ভি স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2gh, ইউ এখানে 0 কাজেই ভি স্কয়ার সমান 2gh। আবার আর অবস্থানে বস্তুটির গতিশক্তি হাফ অফ এম ভি স্কোয়ার, ভি স্কোয়ার পরিবর্তে 2gh বসাবো 750 জুল। এই উচ্চতায় বস্তুটি স্থিতিশক্তি হবে 750। এক্ষেত্রে মোট যান্ত্রিক শক্তি স্থিতিশক্তির গতিশক্তি 750 জুল ধ্রুবক, আর অবস্থানে বস্তুটির গতিশক্তি হচ্ছে 750 জুল। এই হচ্ছে তোমার টোটাল প্রশ্ন, যেটা সেই প্রশ্নের সম্পূর্ণ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত যে ভৌতবিজ্ঞানের প্রশ্ন সেটা এবং তার সম্পূর্ণ সমাধান। পরিশেষে বলবো, তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখছো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজ এই পর্যন্ত।